উত্তম কুমার আমাদের জেনারেশনে নয়, উত্তম কুমার আমাদের বাবা মাদের জেনারেশন, তাদের হিরো ছিল, আমাদের মধ্যে চলে এসছে। ভাই তোমার জেনজিদের কেমন লাগে? মানুষের সাথে নাম মিশলে না বোঝা যায় না। খুব অনেস্ট জেনজিস, যেটা খারাপ লাগবে যেটা মুখের উপর বলবে, ভালো লাগলেও সেটা মুখের উপর বলবে। আমি মমতা ব্যানার্জির ফ্যান 2007 থেকে। সিনেমা না পলিটিক্স, একটা বেছে নিতে বললে কোনটা নেবে? বেস্টটা নেওয়ার চেষ্টা করাটাই উচিত, খারাপগুলোকে সত্যজিৎ রায় ছবি বানাতেন যে সময় আশেপাশে কেউ ছিল না, ওনার হাত ধরে অনেক কিছু শুরু হয়েছে। আজকে এসে সেই ইন্ডাস্ট্রিটাকে বোধহয় লিস্টে সবার লাস্টের দিকে রাখা হয়। প্রত্যেকটা ছবির জায়গায় নিজস্ব একটা পলিটিক্যাল ইনসাইটও থাকে। অ্যাক্টিং না করলে কি করতে? কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট নয়, হ্যাপি নয়। সিনেমা রাজনীতি একসাথে করা যায় না। আগে ও যে দলে হয়ে কাজ করছিল সেটা নিয়ে আমি হয়তো খুশি ছিলাম। দেখো, নিজের কষ্টের উপার্জনের মধ্যে না একটা কোথাও একটা ভালোবাসা থাকে। অহংকার হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, তখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 8 ঘন্টা লেট হলেও কৈফিয়ত দিতে হচ্ছে। এই 8 ঘন্টা লেট, তুমি কি নিজেকে সুচিত্রা সেন ভাবো? ये पब्लिक है, ये सब जानती है पब्लिक है, अरे अंदर क्या है बाहर क्या है, पब्लिक पहचानती है। খুব খারাপ ছিল, সরি। না না, ভালো ছিল। চিয়ার্স টু দ্যাট। থ্যাংক ইউ। তোমার জেনজিদের কেমন লাগে? দারুণ লাগে। কোন জিনিসটা খুব অ্যাট্রাক্ট করে? ওরা খুব ব্লান্টলি সত্যি কথা বলে। সত্যি কথা বলে। আমরা আগে হয়তো নানা রকম এক্সকিউজ দেওয়ার আগে 5 বার ভাবতাম, আর সেই এক্সকিউজ গুলো খুব বানাওয়াটি এক্সকিউজ থাকতো। ওরা না খুব ব্লান্টলি সত্যি কথা বলে। জেনজিরা দে আর ভেরি ওপেন, মানে তোমাকে হয়তো ও নিজে বলবে যে- জেনজি তো, তাই জন্য বলছে। কে জেনজি? ও জেনজি তো। হ্যাঁ। তুই জেনজি? তুই কোন আদিম যুগের বলতো? বলা যাবে না। আমি সেনেলিয়াল, ও মিলেনিয়াল। বললো না ম্যাজিক হ্যাপেন্স ইন সিক্রেটস। তো ও আচ্ছা, তুমি হচ্ছে কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটার। গুড গুড গুড। Yes, they're very blunt, they're very open, they're very transparent, easy to read, and খুব honest Gen-Zs, যেটা খারাপ লাগবে সেটা মুখের উপর বলবে, ভালো লাগলেও সেটা মুখের উপর বলবে। কিন্তু অ্যাগ্রেশন তো সব জেনারেশনের ছিল, একটা সময় ছিল। আমি একটা জায়গায় একটা ছোট ইনক্লুশন করতে চাই আর কি, যে অনেক কিছু না একটু বয়সের দোষের মধ্যেও আমাদের ওই জায়গাটা বাফার জোনে রাখতে হয়। ওকে, বয়সের দোষ বলো বা বয়সের লাভ বলো, প্রত্যেকটা জেনারেশন থেকে প্রত্যেকটা জেনারেশন আলাদা। সো বেস্টটা নেওয়ার চেষ্টা করাটাই উচিত, খারাপগুলোকে সবারই ভালো খারাপ তো মিক্স একদম, থাকবে। একদম, প্রত্যেকটা জেনারেশন এরকম না যে মিলেনিয়ালস এর সবকিছুই ভালো। সবার মিলেন্স না, আছে। ওটাই বলছি, ভালো তো না, মিক্স থাকে, খারাপ ভালো। মানুষের সাথে নাম মিশলে না বোঝা যায় না যে সবার তো আর শাটার পুরো ডাউন থাকে না সব সময়, যে মূলর ঝাপ বার করে থাকবো। আমি 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 ভীষণ একটা মানে মাপা হাসি চাপা কান্না সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথার মারফতে একটা বললাম, আমি পড়েছিলাম রিসেন্টলি মতো একটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত বই, যেখানে তোমার সমাজ কিভাবে তৈরি হয় আর তাদের মধ্যে কি ন্যাচারাল বাক্য বিনিময় হয় সেটা থেকে তৈরি। মানে কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট নয়, হ্যাপি নয়। but he was very ahead of his time. Yes, বলে he দেখো was, এখনো he প্রাসঙ্গিক was. ওনাদের। Bengalis are always ahead of time. হ্যাঁ, বেঙ্গলি ইজ অলওয়েজ অ্যাহেড অফ টাইম, একদমই ঠিক কথা। বাট সামহাও আজকে তোমার কি মনে হয়, যেটা 10 বছর 20 বছর আগে মানে ওয়ার্ল্ডের কাছে বাঙালির যে রিপ্রেজেন্টেশনটা ছিল, আমি ফিল্মস বলি, কালচার বলি, যে কোনো মানে বাঙালিকে ওয়ার্ল্ড এই হিসাবে চিনবে, আজকে মনে হয় যে আজকে সেই ইমেজটা আছে বা অনেকটাই সেখান থেকে সেই ইমেজ না থাকার কারণে আমাদের মানে না থাকার কারণে তুমি স্বীকার করছো ফার্স্ট তো নেই। না, তুমি তোমার প্রশ্নটা নয়তো তুমি করতে না। এটা আমার ফিলিংস, আমি ডিসকাস করছি, এরকম না যে আমি যেটা বলছি ওটাই তোমার সত্যি। ফিলিংসটা কি? আমার মনে হয় যে মানে আমাদের জেনারেশনে আমরা যেভাবে যা দেখছি, সেটা যদি আমি ফিল্মস দিয়েও বলি, মানে বাংলা সত্যজিৎ রায় ছবি বানাতেন যে সময় আশেপাশে কেউ ছিল না, না সাউথ না বলিউড, আশেপাশে কেউ নেই, মানে ওনার হাত ধরে অনেক কিছু শুরু হয়েছে। আজকে এসে সেই ইন্ডাস্ট্রিটাকে বোধহয় লিস্টে সবার লাস্টের দিকে রাখা হয়, মানে খুব কোন খারাপ। আঙিনায় বলছো এটা? লিস্টে সবার লাস্টের দিকে রাখা? আমি বলছি যে in terms of revenue, in terms of revenue, In terms of the growth of the industry, growth of the industry, exposure, ওয়ার্ল্ড সিনেমা, ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ার মধ্যে এত কিছু আছে,
বলিউড, তামিল, তেলেগু, কর্ণাটকা, এবার বেঙ্গলি, পাঞ্জাবি। সব থেকে বড় কথা জানো তো, প্রত্যেকটা ছবির জায়গায় নিজস্ব একটা পলিটিক্যাল ইনসাইটও থাকে। মনে করো তুমি সাউথের ছবি ভাবছো, সেখানে সাউথ কিন্তু অ্যাহেড। আমি এই জন্যই বলবো ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি কেন গড়ে উঠেছে, আর কেন তাদের স্টারসদেরকে ওরকম ভগবানের মতন দেখা হয়, যেটা আমরা নিজেরা সাউথে গিয়ে বুঝেছি। তার পেছনে দে আর কালচারালি ভীষণ সাউন্ড ইন হোয়াট সেন্স, যে তারা নিজেদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে ভালোবাসে। কোনো একটা ট্যাবু, বহু বছর ধরে, বহু যুগ ধরে চলে আসা ট্যাবু, সেগুলোকে ওরা না ছবির মাধ্যমে, সংলাপের মাধ্যমে নালিফাই করে দেয়, জাস্টিফাই করে দেয়। কিছু কিছু জায়গায় জাস্টিফিকেশন যেগুলো ভালো দরকার হয় জাস্টিফাই করে, আর যেগুলোকে নালিফাই করা দরকার নালিফাই করে দেয়। সেরকমই আমার মনে হয় সেটা বাঙালিদের মধ্যে সেই সাহসটা ওদের মতন আমাদেরও আছে। করছে কি, মানে ইমপ্লিমেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট, কিন্তু কতদূর পৌঁছতে পারা যাচ্ছে ডিউ টু ইনফ্রাস্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজেস, সেটাও আমাদেরকে দেখতে হবে। উই আর অলসো গ্রোয়িং। দেখো, আমার মনে হয় ও একদম ঠিকই বললো। ওর শুটটাকে মানে এক্সটেন্ড করে আমি বলছি কথার মিনিংটাকে। দ্য স্টেকস আর হায়ার ইন ফর সাউথ ইন্ডিয়ান ফিল্মস, ফর বলিউড। মানে যেই ছবির যে রেভিনিউ নিয়ে, আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেখানেই লজিস্টিক ইনভলভ, সেটা তো একটা ব্যবসা। একটা ইন্ডাস্ট্রি তখনই সফল হয় যখন ছবিগুলো ব্যবসা করে। এই ব্যবসার জন্য লগ্নির দরকার। সেই লগ্নিটা অনেক বেশি মাত্রায় হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে, ন্যাশনালি হিন্দি ছবির ক্ষেত্রে। সেই লগ্নির পিনাটও হয় না আমাদের বাংলা ছবির ক্ষেত্রে। কেন হচ্ছে না? সেই বাংলা ছবির ক্ষেত্রে সাউথে একটা নিয়ম আছে যে এই কটা যদি ছবি চলে, এই কটা আমার ভাষার ছবি চলতে হবে, প্রজেক্টেড হতে হবে। মহারাষ্ট্রতে সেই নিয়ম আছে যে আমার মারাঠি ছবির এই কটা স্লট আমার একটা সিনেমা হলে থাকতে হবে, আমাদের ম্যান্ডেটরি। এখন ইদানিং আমাদের স্ক্রিনিং কমিটি হয়েছে যারা ঠিক করে দিচ্ছে এবং একটা সঠিকভাবে ছবিকে চ্যানেলাইজ করছে। শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মিনি ফরম্যাটে ছোট ছোট হল উইচ আর ভেরি গুড, which will give the audience a very good audio and visual experience, সেরকম ছোট 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 মাইক্রো হলস পুরো পশ্চিমবঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সিঙ্গেল স্ক্রিনস এর অভাব হয়ে গেছে একদম না। আমাদের কি এখানে টেকনিশিয়ানস নেই যারা ওরকম বড় স্কেপে বানাতে পারবে? গিভেন আ চান্স, 80 দিনে ছবি করতে বলো, তারা কিরকম ভিজুয়ালস দিতে পারে তোমার ধারণা নেই সুমন্ত। কাজেই তাদেরকে 14 দিন 15 দিন একটা ছবি শুট করতে হয়, কমপ্লিট করতে হয়। ম্যাক্সিমাম 21 days, 30 days, depends on the story again. সেইখানে কতজন অভিনেতাকে একসঙ্গে আমি পাচ্ছি সেই 15টা দিন, সেটা আরেকটা চ্যালেঞ্জ। কত সময়ের জন্য পাচ্ছি সেটাও আরেকটা চ্যালেঞ্জ। এবং লোকেশন, কখনো একদিন যদি 15টা দিনের মধ্যে একদিন বৃষ্টি হয়ে গেল, একদিন লাইট চলে গেল, শিডিউল ঘেটে যায় পুরো। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন একজন পরিচালক হয়ে আমি একটা কথা বলতে চাই, এখানে আমার মনে হয় রাইটারদের আরেকটু যোগ্য সম্মান পাওয়া উচিত। একদম। তাহলে আরো বেশি সংখ্যক মানুষ রাইটার হতে চাইবে এবং আমরা আরো নতুন নতুন রাইটারদের থেকে ফ্রেশ আইডিয়াজে, ফ্রেশ, হয়তো বেশি লগ্নি হলো না সেই ছবিটার পিছনে, কিন্তু যে কনসেপ্টটা বা যে আইডিয়াটা সেটা খুব ফ্রেশ। একই লোক যদি বারবার লিখে যায়, তো আমরা সামহাউ তার একটা কোথাও না কোথাও গিয়ে একটা ছাপ পাই। তো সেই ব্যাপারটা যত আমাদের, the more the writers, the more filmmakers come, the better for the industry. যে দেব আর জিৎ দুজন মানুষ গত কয়েক বছর ধরে কমার্শিয়াল সিনেমা বা বক্স অফিস কালেকশন, যদি এটা বলি, যেটা থেকে যে লগ্নি করার পয়েন্টটা এলো, যে বাইরে ইনভেস্টার্সরা সাহস পাবে যে দুটো পয়সা ইনভেস্ট করে আমি রিটার্ন পাবো, রাইট? তো তাদেরকে সামহাও কোথাও না কোথাও উপেক্ষা করা হচ্ছে। এই যে স্ক্রিনিং কমিটির যে ঝামেলাটা হচ্ছে, তো যে মানুষটা এত সুপারহিট ছবি দিচ্ছে তার ভালো লাগা খারাপ লাগাটাকে অতটা প্রায়োরিটি দেওয়া হয়নি, ঠিক আছে? বা এই যে ছবি আসবে না পুজোয়, সেটা বলে দেওয়া, যে মানুষটা এত টাকা ঘরে ফেরাচ্ছে ইন্ডাস্ট্রির, তাকে বারণ করে দেওয়া। এটার উপরে জিদ্দাস অ্যাজ সাচ কোনো কমেন্টস দেখিনি, মানে বাট দেবদার এই ব্যাপারটা একটু ভাইরাল হয়েছে, যার জন্য এই ব্যাপারটা আনা। তো তোমাদের এটা নিয়ে তুমি তোমার টেক দাও
যেখানে যে মানুষটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে, এত কিছু করছে, তাকে কি এতটা অবহেলা করা ইন্ডাস্ট্রির উচিত, নাকি এই পয়েন্ট অ্যাকচুয়ালি এরকম না যেটা দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়? এক্স্যাক্টলি, শুড আই টেক দিস? আমি বলবো, তুমি বলো। দেখো, দেবদা এবং জিৎদা বহু বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, মানে দেয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ডস বেঙ্গলি সিনেমা ইজ ইমেন্স। তারা বহু বছর ধরে বাঙালি দর্শকদের মনে জায়গা করে রেখেছেন, এবং একবার না একাধিকবার তারা বাঙালি দর্শকদের মন জিতেছেন। দে আর সুপারস্টার, দে আর মেগা স্টার্স। এবার স্ক্রিনিং কমিটির মধ্যে কি হয়েছে কথাবার্তা, বা কোন কি কারণে দেবদা এটা বলেছেন যে পুজোয় ওনাকে ছবি আনতে দেয়া হচ্ছে না, সেটা একান্তই স্ক্রিনিং কমিটির ভেতরে আলোচনা হয়েছে। সেটা নিয়ে বাইরে দু একটা কথা বলা হলেও পুরোপুরি কিন্তু দ্য এন্টায়ার ন্যারেটিভ সেটা আমাদের কারুর কাছেই পরিষ্কার না। সুতরাং একটা পক্ষ এই ক্ষেত্রে নেওয়াটা খুব অন্যায় হয়ে যাবে। পুরোপুরি একটা জিনিসকে না জেনে আমি কারুর পক্ষই আমার মনে হয় নেওয়াটা, লাইক আ কয়েন, লাইক ইউ হ্যাভ হেড এন্ড টেল অলসো, না? কারণ বোথ So, মানে যারা এটাই স্ক্রিনিং হবে। কমিটি তাদেরকেও আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচন্ড ভীষণভাবে প্রয়োজন। দেবদা আর জিৎদাকে তো স্ক্রিনিং কমিটি যারা যারা আছেন তারাও খুব, আমার মনে হয় যে যথেষ্ট নিজের যোগ্যতা এবং সম্মানের সাথে দীর্ঘদিন থেকে গেছেন ইন্ডাস্ট্রি। একদমই মানে তারাও prove কাউকেই এখানে আমাকে একটু ব্যালেন্স করতেই হবে। মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে এখানে ওই মানে একইভাবে যেন মেজার না করা হয় দাঁড়িপাল্লার কার ওজন বেশি, বাটকারাটা কি দিলে তার উপরে। বাট আই রিয়েলি ফিল ফ্রম ইনসাইড যে ইন্ডাস্ট্রির ওভারঅল, মানে ইন্ডাস্ট্রিকে যদি সেইভাবে ফ্লারিশ করাতে হয়, এখন অনেক ধরনের, মানে যেহেতু দেখো এখন অনেক জেনারেশন কথা বলছে একসাথে, তো আমার মনে হয় সব ধরনেরই ছবি হওয়া উচিত। আর তার জন্য জাস্ট দু তিনজন মানে হিরো ওপরে নির্ভরশীল হয়ে ইন্ডাস্ট্রি কোনোদিনও চলতে পারে না। তাই জন্যই অনেক আগে, আমি স্বর্ণযুগের কথা বলছি, এতজন অ্যাক্টার্স ছিল। অ্যাক্টার্স, তুলসী চক্রবর্তীর মতন অভিনেতা ছিলেন, হ্যাঁ, তাদের তো একটা বয়স, তাদের সম্মানে উত্তম কুমার, মানে যার অরাটাই আমাদের কাছে এখনো, আমাদের জেনারেশনের নয় উত্তম কুমার, আমাদের বাবা মাদের জেনারেশন উত্তম কুমার, তাদের হিরো ছিল, আমাদের মধ্যে চলে এসছে। ওয়াই? সো কোথাও এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অ্যান্ড দেয়ার শুড বি নট ডার্ট অফ ট্যালেন্টস। সবাই ভালো ট্যালেন্টেড লোকজনরা এগিয়ে আসুক, সিরিয়াসলি নিক কাজের অপরচুনিটিটা। আমার মনে হয় যে সব ক্ষেত্রেই বাড়া উচিত, ইন এভরি ফিল্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ঠিক আছে, সিনেমা নিয়ে এটা তো তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ রাখলে। এবার আমি যদি আসি, মানে অলমোস্ট আমরা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, একদম। এবার খুব রিসেন্টলি কোথায় আমি একটা যেদিন দেখছিলাম, এরকম একটা সিন দেখছিলাম, জল জল করছে টিভি। হ্যাঁ, তুমি কি স্পাইসি কি অ্যাড করবে বলছো? স্পাইসি অ্যাড, হ্যাঁ, এটা করতাম যেহেতু রূপাঞ্জনাদি আমাদের সাথে আছে। এটা যদি না করি তাহলে আমার কমেন্ট, পাবলিক আমার উপর হয়তো খেপে যেতে পারে কমেন্ট, ইস এটা কেন করলে না। তুমি ফার্স্ট টিএমসি ছিলে, তারপরে বিজেপি, আবার টিএমসি। আমি মমতা ব্যানার্জির ফ্যান 2007 থেকে। 2007 থেকে? 2007 থেকে। তখন বোধহয় এখানে সিপিআইএম এর সরকার ছিল। আমাদের ইন্ডাস্ট্রিতে তখনও কাজ করতাম, যেহেতু আমি ঢুকেছি ইন্ডাস্ট্রিতে 2000-এ। এবার 2000-এ মানে প্রপার মানে অ্যাক্টর হিসেবে আমাকে মানে চান্স দেওয়া হলো আর কি। আমি একটা অডিশন ক্র্যাক করলাম, আমি চান্স পেলাম, তার জন্য প্রুভ করতে হয়েছিল। আমি তারপরে একটা প্রোটাগনিস্ট চরিত্র করলাম। এটা 2000। কাট টু 2007, তার মধ্যে আমার নিজের ওঠাপড়া জীবনের নিশ্চয়ই থাকে, হ্যাঁ, করতেই হবে, তার জন্য ওই মলমটা লাগিয়ে নিলাম। এবার ইউ আর স্ট্রাগলিং, তখন ইউ আর বিল্ডিং ইউর পয়েন্ট। তখন আমার মনে আছে মারুতি 800 গাড়ি, প্রথম ফার্স্ট গাড়ি কিনেছিলাম মারুতি 800। দেখো, নিজের কষ্টের উপার্জনের মধ্যে না একটা কোথাও একটা ভালোবাসা থাকে, অহংকার হয়ে গেলে মুশকিল। সাথে যখন প্রুফ করতে আরম্ভ করলাম, মানুষের মনে জায়গা করতে একটু সময় লাগে। স্বচ্ছ কাজ, ভালো কাজ করছো তুমি, তোমার কাজের মারফতই তোমাকে একমাত্র চেনা যাবে সেখানে। সেখানে কয়েকটা এমন কাজ তখন লাকিলি আমাদের মেন্টার্স, ডিরেক্টরস টেলিভিশনে এমন ভালো জোয়ার এনেছিল যে আমাদের ওই বাংলা টেলিভিশন জগৎ খুব সাবালক হতে শুরু করলো, অনেক নতুন কন্টেন্টস নিয়ে কাজ করা আরম্ভ হলো, যেটা খুব হওয়া দরকার, যেটা এক আকাশের নিচের মতন কনসেপ্ট ইত্যাদি। কিন্তু স্ট্রাকচারালি যদি আমরা দেখি, শ্রমিকের জায়গা থেকে আমরা কিন্তু অন্যরকম ছিল। ওকে,
আই এম এগেন টকিং টু, মানে কোন জায়গাটা আসছি এটা বোঝা দরকার মানুষের। কনটেক্সট। উই আর অল লেবার্স, ওকে? আমরা যেভাবে কাজ করছি সেই আমাদের হিউম্যান লেবারটা 2007 আমি যখন দেখলাম যে গ্রোথ কি হচ্ছে, তখন অনেকগুলো আন্দোলনের সাথে আমার এই সাময়িক অনেক বন্ধু বান্ধবরা আছে যারা খুব এস্টাবলিশ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেছেন, তারাও কিন্তু ওই আন্দোলনের সাথে যুক্ত হলো, কারণ আমাদের কোথাও স্টুডিওস গুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছিল। ওকে। তখন আমাদের মাথার উপরে ছিলেন শ্রদ্ধেয় সৌমিত্র চ্যাটার্জি। তিনি আমাদেরকে দেখিয়েছিলেন যে না, এটা হয়ে গেলে তো আমাদের তো মানে আমাদের কাজ করার জায়গা ইত্যাদি যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় মুশকিল। তাই জন্য আমরা ধর্নায় বসেছিলাম। ওই আমার প্রথম থেকে ধর্না আরম্ভ। ওকে। সেটা অনেক ওয়ে ব্যাক 2007 2006। তারপরে একজন নেত্রীকে দেখেছিলাম, সে অনেক বছর ধরে যখন সাউথ কলকাতায়, আমি যেহেতু সাউথ কলকাতা গড়িয়াহাটের মেয়ে, যেখানে তখন সিএমসি ছিল, যখন জল জমে যেত সাদার্ন এভিনিউতে, সেই জল নিকাশের ব্যবস্থা কিছু ছিল না। তাই জন্য একটা কোথাও একটা জার্নি থাকে তো মানুষের, যে যারা তোমার ভয়েস হয়ে বলতে পারবে। হ্যাঁ, তখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আধ ঘন্টা লেট হলেও কৈফিয়ত দিতে হচ্ছে। এই আধ ঘন্টা লেট, তুমি কি নিজেকে সুচিত্রা সেন ভাবো? মানে আমি কিছু ভাবি না, মানে আসলে জলটা ওখান থেকে যাচ্ছিল আমাদের টেকনিশিয়ানস এর ওখানে, কি করব? তখন ইয়েলো ট্যাক্সি ছিল। অনেক কিছু দেখে 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 2011-তে যখন আমার মনে হয় আমার বেহুলা করা হয়ে গেছে, অ্যান্ড তখন আমি যাত্রা করে ফিরছি। যাত্রাতে মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি বলে একটা ইন্টারেস্টিং একটা যাত্রা করেছিলাম। সেখানে অনেক কিছু এমন উন্নয়নের পাঁচালীর মতন কিছু কথা বলা হয়েছিল, যেটা আমার দর্শনটা তৈরি করতে খুব সাহায্য করেছে। 34 বছরে কি করেছে আমাদের কলকাতা, ওকে। ক্যালকাটা টু কলকাতা কি হয়েছে। সো অনেক কিছু ভালো, অনেক কিছু মন্দ, যে ভাবে কলকাতার দাঁড়ানোর কথা ছিল সেভাবে কতটা দাঁড়িয়েছিল জানি না, কিন্তু হোয়াট এভার, ইট ইজ ভেরি ডিবেটেবল। সুতরাং তারপরে একজন তো লিডার দরকার হয় যাকে দেখে তুমি এগোবে। সেই লিডার আমার তাকে ভালো লাগতো, এরকম নয় যে আমার তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না। আমার বুদ্ধদেব বাবুকে ইকুয়ালি ভালো লাগতো, কিন্তু তাদের মধ্যে সংঘাত, যেহেতু দুটো আলাদা ইয়ে ছিল বলে, পার্টি পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট। সেখান থেকে ইন্ডাস্ট্রি কিভাবে দাঁড়ালো ইত্যাদি সেটা আমাদের ব্যাচ ছাড়া কেউ বলতে পারবে না। আর আমাদের আগের ব্যাচে যেরকম জুমদিরা বলতে পারবে কি স্ট্রাকচারাল ছিল, তখন স্ট্রাকচার কিভাবে ছিল। আর সম্মান, সেভাবে সাম্মানিকের সাথে সম্মানের যে জায়গাটা সেটা বাড়তোই না, মানে বাড়তোই না। আই হ্যাভ স্টার্টেড মাই লাইফ উইথ 400 রুপিস পার ডে। তুই 400 টাকা পাচ্ছিস, এটা বিশাল বড় ব্যাপার। তখন 400 টাকা পাচ্ছিস ফার্স্ট, কেউ 40 টাকা থেকে আরম্ভ করেছিল। কেউ আমাদের মধ্যে অনেক যোগ্য শিল্পীরা আছে যারা ভিড়ে দাঁড়িয়ে নিজেদেরকে প্রুফ করেছে, তারপরে মলার চরিত্র পেয়েছে। সো ইটস এ স্ট্রাগল। তো তারই একটা পার্টের মধ্যে আমি কোথাও আমার দর্শন তার প্রতি মানে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, বিকজ লড়াকু নেত্রী। তারপরে 2019-এ যখন তুমি কাট্টু, 2007 থেকে তারপরে 2019-এ অনেকটা বড় টাইম। অ্যান্ড আমরা সবসময় চাই যে গভর্নমেন্ট পারফর্ম করুক, গুড গভর্নমেন্টস হোক, পারফর্ম করুক। সেই পারফরমেন্সের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করানো হয়েছিল। এটা কিন্তু মানে ইট ইজ বিন প্লান্টেড, আই এম টেলিং ইউ দিস। এটা ভুল বোঝাবুঝির হয়তো সমস্যাগুলো ছিল, সেগুলোকে অ্যাম্পলিফাই করা হয়েছিল। তার জন্য হয়তো মানে একটা অন্য জায়গা থেকে আমি জয়েন করেছিলাম, যেহেতু আমি কাজ করতে ভালোবাসি। আর্টিস্ট ফোরামের সাথে দীর্ঘদিন কাজ করেছি। আর্টিস্টদের ওয়েজেস যাতে ঠিক টাইমে দেওয়া হয়, যাতে 55 দিন না হয়, যাতে ঠিক সময় কন্ট্রাক্টস গুলো তো এই হালে শুরু হয়েছে। when I started working with a corporate, with a MNC, যাদের চ্যানেল বিখ্যাত, তাদের সাথে গিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে হোয়াট ইজ দি সিন। এখন জিএসটির পর জিএসটি দিতে হতো। সো সবকিছু মিলিয়েই বলছি,
সবকিছু মিলিয়ে বলছি যে ওই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। তো চুজ হাউ উই ক্যান এক্সপ্যান্ড দ্যাট। কিন্তু পরে গিয়ে যখন বুঝলাম যে তারা আমাদের কিচ্ছু করতে চায় না, কোনো ভালোটা করতে চায় না, সেটা না তুমি না ভেতরে ঢুকে তুমি বুঝতে পারবে না কে ভালো চায় আর কে ভালো চায় না। তাই জন্য আমার বেরিয়ে আসতে আমার সময় লেগেছিল, কারণ ওদেরকে বোঝাটা খুব দরকার ছিল। ওদেরকে আশা করি তুমি বুঝতে পারছো। আমি এখন দলের নাম নিয়ে এটাকে আনফিল্টার্ড ওরা এমনিতে কমেন্ট সেকশনে লিখে দেবে, ছেড়ে দাও। সো সেটা আমি ওভাবে মালাইন করতে চাই না জিনিসটাকে। ইটস মাই চয়েস, মাই ডিসিশন। সেটা যে যেমন ভাবে নিজেদের ইন্টেলেক্টে সেটাকে ভাববে, সেটার মধ্যে আমার কিছু করার নেই। আমি তাদের মাথা তো আমি চেঞ্জ করতে পারবো না। ইটস নট মাই ডিউটি অলসো। আই উইল জাস্ট ওয়ার্ক ফর মাই ওন সেলফ। আমার নিজের প্রিয়জনদের সাথে থেকে কাজ করতে চাই। অ্যান্ড সব থেকে বড় কথা, সময় থাকে না জানো তো, কাজ করলে সময়টা একদম পাওয়া যায় না, পরিবারের সাথে কাটানো ইত্যাদি ইত্যাদি। সো অ্যান্ড রাজনীতি আমার একটা বড় জায়গা, যে দুটো একসাথে করাও যায় না। সিনেমা রাজনীতি একসাথে করা যায় না। যারা হ্যান্ডেল করে নিতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট। আমি যখন যাত্রা করেছিলাম, যাত্রার পুরো পরিকাঠামো, তাদের স্ট্যাটিস্টিক্স, তাদের মাঠ আমি বোঝার চেষ্টা করেছিলাম। সো আমি মানে নিয়মিত যে টেলিভিশনে থাকা, সেটা আমার পক্ষে সম্ভব মানে এক্ষুনি আমি আর করতে চাই না। আই এম সরি টু সে। তোমার এখন তাহলে মেন প্রেফারেন্স কি পলিটিক্স? না, প্রেফারেন্স বলে না, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যান্ড আই এম ওয়ার্কিং। ট্রুলি বিলিভ ইন নাও। আমার মনে হয় যে 2007-এর মেয়েটি আমি নই, 2019-এর মহিলাও আমি নই, আর 2026-এর মহিলাও আমি নই। রাতুলদার আইডিওলজি মানে পলিটিক্যাল আইডিওলজি, এটা কি রূপাঞ্জনাদির সাথে মেলে নাকি তোমারও একটা? দেখো আমি ও একদম পাশে সরে আরো সরে বসেছে, তাই জন্য আমার থেকে আই ক্যান না না আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেটা নয়। আমি ও যেহেতু ওর রাজনৈতিক মত ও সামনাসামনি ভাবে মানুষের কাছে এনেছে, সেই জন্যে ওর সঙ্গে আমার রাজনৈতিক মতামত মেলে না যদি আমি বলি, তাহলে লোকে বুঝে যাবে আমি কোন পার্টিকে সাপোর্ট করছি এন্ড না, দ্যাটস ইজ ভেরি ইন্ডিভিজুয়াল। আর কোন পার্টিকে সাপোর্ট করছি বা কিছু না। আমি সেই জন্য আমার মনে হয় যে আমি যেহেতু সক্রিয় রাজনীতিতে নই, মানে নেই আমি কোনোভাবেই। কিন্তু ওর ফ্যামিলি আমার ছিল। হ্যাঁ, আমার দাদু শ্রী হরিদাস বন্দ্যোপাধ্যায়, উনি 1971-এ প্রথম যুক্ত ফ্রন্টের কনভেনার ছিলেন, এবং হি ওয়াজ মানে উনি দুটো স্কুল বানিয়েছিলেন, যেটা এখনো আছে, গভর্নমেন্টের আন্ডারে আছে, সুভাষ ওদের বিদ্যা বাড়িতে মন্দির, দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। সুভাষ বিদ্যা মন্দির এবং দেশবন্ধু দেশবন্ধু। বিদ্যাপীঠ এবং সুভাষ বিদ্যা মন্দির, এই দুটো স্কুল আমার দাদুর হাতে তৈরি। এবং সুভাষ বিদ্যা মন্দির থেকেই আমার দিদা, মানে আমার দাদুর শালি আর কি, মধুমা বলি আমরা। মধু বলে আমি ডাকি, বাকি সবাই মধুমা বলে ডাকেন, উনি ইসলামের বাচ্চাদেরকে নিয়ে এসে পড়িয়ে she got presidential award and national award and Mother India award back in 2006. So সেই দিক থেকে দেখতে গেলে আমার হয়তো পলিটিক্যাল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু আমি খুব মানে আমার রাজনৈতিক, যেহেতু আমি সক্রিয়ভাবে এখনো নেই, আর আমি জানি না আমি চাইবো কিনা, সুতরাং আমি কাকে ভোট দিই সেটা আমি এই তুমি চাইবে না কোনোদিনও? মানে এরকম তোমার একটা খনি আছে তোমার কাছে, যে মানে দেখো, এটা পুরোপুরি আমরা রকস্টার দেখেছি। রকস্টারে কুন ফায়া কুন গানটা শুনেছো? সেইখানে দেখেছো রণবীর কাপুর গাইতে গাইতে মওলা বলার পর হঠাৎ একটা ভগবানের সঙ্গে কানেক্ট করলো, এন্ড দেন হি গট অ্যান আনসার। তো ওরম একটা কলিং না এই দেখো প্রত্যেকের মানুষের, কলিং, দেখো কি সুন্দর ভগবানের গান চলছে। প্রত্যেকের কনটেক্সট ওই কলিংটা কিন্তু আসে যে কোনো কাজের জন্য, যে কোনো বড় পদক্ষেপের জন্য। সে বুঝতে পারে, সে তখন রেডি। আমি এখন মানে রাজনীতির থেকে অনেক অনেক অনেকটাই দূরে। তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয় না কোনো ডিসিশন নিয়ে, যে তুমি কেন এটা সাপোর্ট করলে, এটা না করলেও পারতে? বাড়িতে ডিবেট বসাবো বলছিস? হ্যাঁ, না, জানতে চাইছি, এটা তো হয় না সংসারে। আচ্ছা, ও পেট থেকে কথা বের করেই ছাড়বে। আমি একটা এইটুকু তোমাকে হিন্ট দিই, যে আগে ও যে দলে হয়ে কাজ করছিল সেটা নিয়ে আমি হয়তো খুশি ছিলাম না। ওকে, সেটা নিয়ে আমার একটা মনের মধ্যে, সেটা হয়তো আমি ওকে খুব কম প্রকাশ করেছি, বা হয়তো সেইভাবে করিও নি বাবা।
আমি সমর্থক ছিলাম, মানে নেত্রী হওয়ার আগে কিন্তু সমর্থনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়। কিন্তু অ্যান্ড যেটা আমরা বললো যে ও সেখানে ঢুকেও না ঢুকলেও বুঝতে বুঝতে পারতো না যে তারা আমাদের যে ভালো চান না, বা কতটুকু বেঙ্গলের ভালো চান না। এই যে তুমি বলছো আমাদের বাংলার কন্টেন্ট এত ডিস্ট্রিবিউটেড হয় না কেন বাইরে, হ্যাঁ, তো সেই অনেক নিয়ম আছে, কারণ সত্যি বাংলার ভালো চায় কিনা যারা আমাদের সেন্টারে রয়েছেন, তো কাজেই সেই জন্য দেখো এই আমলটায় গত 10 বছরেই তোমার মনে হচ্ছে যে বাংলা কেন সেই জায়গায় পৌঁছচ্ছে না, কেন কারণ we don't have যারা any মাথার উপর support বসে from আছে the তারা center. হয়তো চান না। কি করবো? এটা 10 বছরে তো করে নাও। স্টেট গভর্নমেন্ট তো আলাদা, যেটা এখন রূপাঞ্জনাদি করছে সেই স্টেট গভর্নমেন্টই তো ছিল বিগত 10 বছরে। 10 বছরে তো একই স্টেট গভর্নমেন্ট একই আছে, হ্যাঁ। সেন্ট্রাল গভর্নমেন্টও একই ছিল, ওকে, এবার সেই Central সেন্ট্রাল should গভর্নমেন্ট help from 2014 থেকে যবে থেকে এসছে না। তো কাজেই সেই সেটা মিস ছিল, সেই মিসিং এর জন্য। বাবা, চায় না Missing যে না, তুই ছিল। ওটা মেজর মিসিং বল। Okay. বাংলার Major ভালো missing. হোক, তারা হয়তো চান না। লাস্ট বোধহয় সত্যি নিঃস্বার্থ হয়ে কাজ করেছেন। যদি সেই প্রসঙ্গে আসি, তাহলে অটল বিহারী বাজপেয়ী সাহাবি কাজ করেছিলেন, তারপরে কেউ নেই। জি কাজ করেছিলেন, তারপরে কে কাজ করেছে বাংলার জন্য, একদমই বাংলার ন্যাশনালি কে কাজ বাংলার করেছে? হয়ে কেউ ভাবেইনি। আমার মনে হয় সেন্টারে যারা এখনকার যে সরকার রয়েছে তারা মনে হয় না বাংলার ভালো চায়। মানে এটা তো বলতে পারবে না যে তোমার মানে অ্যাকচুয়ালি ক্ষতিটা এখানে হচ্ছে, তুমি ওখানে বসে সিসিটিভিতে দেখে দেখে এখানে ক্ষতিটা আটকাতে পারবে না, তাই না? তার জন্য তোমাকে গ্রাউন্ডে নামতে হবে, গ্রাউন্ডে নেমে মানুষকে বুঝতে হবে কোথায় কি কার কি অসুবিধা আছে। 5 বছর তো ওদের কেটেই গেল বেঙ্গল বুঝতে। কাজেই আমি আমার রাজনৈতিক মতামতটা একটা দলের জন্য বলতে পারলাম, বাকিটা আমি উৎসব। এগুলো অডিয়েন্সের উপরে যে তোমরা ভাবো। একদম। ওকে, হ্যাঁ, তো আমরা মোটামুটি সবকিছু নিয়ে ডিসকাস করলাম একদম। মানে তোর যা যা ছিল মানে 1 2 3 4 মধ্যে হয়ে গেছে Covered. হ্যাঁ, মোরাললেস। মোরাললেস। আবার পরে হবে। হ্যাঁ, পরে আবার যেদিন চা কফি খেতে আমরা বসবো, ক্যামেরা দুটো লাগিয়ে দেবো। বাবা, চা কফি ভালো, এনিথিং can happen over a cup of coffee হ্যাঁ। and conversations. বাহ, Good conversation. আজকে তো সেটাই হলো, বলো, কোনো কিছু তো প্রশ্ন টাইপস কিছু না, ডিসকাশন চলছে। কারেক্ট। সো আমাদের লাস্ট রাউন্ড যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি এই সিজন থেকে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, সেখানে দর্শকদেরই প্রশ্ন সেম, সেটাই আমি করব, তোমরা চট জলদি উত্তরগুলো দিয়ে দেবে, দেন আমরা র্যাপ আপ করবো। এই আমি র্যাপিড ফায়ারে খুব খারাপ, জানিস তো, মানে ট্রাস্ট মি অন দিস। একটা ভীষণ পপুলার শো হতো কফি উইথ কারণ। হ্যাঁ, আমি দেখতাম যে হাউ মানে এফিশিয়েন্টলি পিপল সে অ্যান্ড ইউ নো উইন দ্য অ্যাওয়ার্ডস এন্ড হ্যাম্পার্স, কিরম করে জিততো ওরা, অ্যান্ড সেটার মধ্যেও একটা টাগ অফ ওয়ার চলতো, কে জিতবে কে না জিতবে। এবার আমার মনে হচ্ছে এখানে কি আমাদের মধ্যে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে? মানে হ্যাঁ, মানে আছে না, everyone wins? না, ওরকম কিছু ব্যাপার Okay, নেই। then it's a গৃহযুদ্ধ শুরু করে না, নেই নেই। এরকম গুড it's not versus. ওকে সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড আমরা স্টার্ট করছি। আর ফায়ারের খুব দরকার, ঠান্ডা পড়েছে। কি লিখে রেখেছিস তারা? কিউব গল্প হোক, ও কিউব মাল্টিমিডিয়া প্রেজেন্স গল্প গল্প হোক, চলো চলো হোক। অ্যাক্টিং না করলে কি করতে? ফ্যাশন ডিজাইনার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, হয়তো সেটাই করতাম। ওকে, সিনেমা না পলিটিক্স, একটা বেছে নিতে বললে কোনটা নেবে? পলিটিক্স। আমায় জিজ্ঞেস করেও লাভ নেই এই প্রশ্ন। সিনেমা অফকোর্স। একটা কোয়ালিটি তোমার পার্টনারের যেটা ছাড়া তুমি পার্টনার হিসাবে তাকে মানবেই না, যে এটা তো বস আমার পার্টনারের মধ্যে চাই। মানে অলরেডি সেটা আমার মধ্যে রয়েছে। সেন্স অফ হিউমার। তোমার আমার সেন্স অফ হিউমারে হাসা। আচ্ছা, এবার আমি কয়েকজনের নাম বলবো, তাদেরকে র্যাঙ্ক করবে। হ্যাঁ, তোমাদের হিসাবে। ওরে বাবা রে, নাম টাম কেন বলছিস? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, ঋত্বিক ঘটক। সত্যজিৎ রায়, হুম। তারপরে ঋত্বিক ঘটক, তারপরে ঋতুপর্ণ ঘোষ আর মৃণাল সেন, দুজন। মৃণাল সেন, তারপরে ঋতুপর্ণ ঘোষ। আমার কাছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ একই জায়গা, দ্বিতীয়। দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত। দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত। প্রসেনজিৎ, চিরঞ্জিত, জিৎ, দেব। তোমার? আমার বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি 1 নম্বরে থাকবে, প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং 2 নম্বরে দেবদা,
because of what he has done for the Bengali industry in the last decade. আর এটা কি আবার বিতর্কিত প্রশ্ন হয়ে যাবে কিন্তু তিন নম্বরে বাকিরা কি করেনি ইন্ডাস্ট্রির জন্য of course আমি গলাটা কোথা থেকে বেরোলো সরি he has done a lot for our industry. আর তিন নম্বরে আমি of course চিরঞ্জিত বাবু, দীপক দা আর জিৎ দাকে। ফেম উইদাউট মানি আর মানি উইদাউট ফেম? ফেম উইদাউট মানি অর মানি উইদাউট ফেম, ক্যান আই চেঞ্জ দিস? না, এটার মধ্যে এটার তুমি একটা চুজ করো, চেঞ্জ করলে তো গল্পই চেঞ্জ হবে। হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি, মানি, ফেম। আবার সব চাই, আমি খুব হিংসুটে এবং খুব আই ওয়ান্ট টু অ্যাচিভ হিংসুটে। এভরিথিং। গ্রেট, খুব সুন্দর তোমরা ডিপ্লোম্যাটিক ভাবে র্যাপিড ফায়ারটা খেললে। যদিও আমাদের কাছে কোনো গিফট হ্যাম্পার নেই, so আমি বেশি গিফট হ্যাম্পার থাকলে আমরা হয়তো র্যাপিড ফায়ার একটু বেটার করতাম। সো থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। মাই প্লেজার। কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা করে? সুমন্তকে আমি অনেকদিন আগে থেকে চিনি, আমার মনে হয় ওর সাথে পরিচয় হয়েছে আমার 8 বছর আগে অলমোস্ট। হুম। 8 বছর তখন আর একটু ছোট রোগা একটা ছেলে, যে ওর একটা ইচ্ছে ছিল যে কুছ করকে দিখাएंगे, সেটা ভালো লেগেছিল আমার। অ্যান্ড সেটা বোধহয় একটা কোনো থার্ড পার্টি সুসে আমাদের দেখা হয়েছিল, অ্যান্ড উই ওয়ার ওয়ার্কিং ফর আ ইন্ডিপেন্ডেন্স ডে প্রজেক্ট, ইফ আই রিমেম্বার ভিভিডলি। একদমই তাই। হ্যাঁ। সো সেইখান থেকে আমার মনে হলো যে এইটা ভালো, দিস ইজ বিউটিফুল থিং যে আজকে তোর সাথে বসে গল্প করছি। অ্যান্ড এটা ভীষণই ভালো লাগে যে রাতুলের ছবিতেও তুমি আলাদা করে কাজ করেছো, একটা বিউটিফুল পোস্টার্স তুমি তৈরি করেছো। কালিয়াচক চ্যাপ্টার 1 এর সব দর্শকদের বলি, Absolutely. কালিয়াচক চ্যাপ্টার 1 এর পোস্টার বা যে ডিজাইনস গুলো আমরা দেখেছি, যে ক্রিয়েটিভস গুলো আমরা দেখেছি, সেগুলো সব সুমন্ত বানিয়েছে এবং ভীষণ ইনোভেটিভ। যেটা সব থেকে ভালো জিনিস ওর, যে ডিরেক্টর যেটা বললো তার বাইরেও নিজের থেকে কিছু নিজস্ব ইনোভেট করে নিজস্বতা একটা ওর কাজের মধ্যে থাকে, যেটা ওকে অনেক দূর নিয়ে আর লেআউটিংটাও ভীষণ ইম্পর্টেন্ট না, যে হাউ ইউ ডিজাইন দ্য থিংস, তাতে আমার মনে হলো যে ইউ আর ভেরি ক্রিয়েটিভ পারসন। ডিজাইন ইট ইন ইওর মাইন্ড ফার্স্ট। ইয়েস, ফার্স্ট ইউর মাইন্ড, সেটা থটস আর যেটা ক্লিয়ার। তোর মাথাটা পরিষ্কার হলে তুই কাজটা পরিষ্কার ভাবেই করতে পারবি। এরকম মানে ভালো কাজের লোক আমাদের দরকার, আর যেহেতু আমিও ভালো যারা কাজের কাজ লোক জানে। হতে চাই। গুড টেকনিশিয়ানস, গুড পিপল হু আন্ডারস্ট্যান্ডস দ্য ওয়ার্ক অ্যান্ড ডেলিভার্স অ্যাট টাইম। থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমি তো শুনছিলাম, বাবা কি সুন্দর বলছে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড আপনারা যারা দেখছেন কমেন্টসে জানান কেমন লাগলো। আমরা নেক্সট আবার আসছি গল্পকের নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো গেস্টের সাথে। আর ততক্ষণে আজকে যা ডিসকাশন হলো সেখান থেকে নতুন কি শিখলেন, নতুন কি জানলেন, জানান আমাদের কমেন্টে। আর চেষ্টা করুন ভালো জিনিসগুলোকে অ্যাপ্লাই করার, কারণ জ্ঞান আমরা সবাই শুনি, আপনার পাশের লোকও জ্ঞান দেয় আপনাকে। এত জ্ঞান নিয়ে কি করব যদি না আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। So, আমাদের পডকাস্ট করার এটাই মোটিভ, যে আমরা নতুন নতুন গেস্টদের থেকে তাদের অনেক নতুন নতুন জিনিস শিখতে পারি, জানতে পারি, এবং ভালো জিনিসগুলো আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। সো টিল দেন নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে গল্পকের পরবর্তী এপিসোড নিয়ে। থ্যাংক ইউ। নমস্কার। বাই বাই।